নীরাকে দেখলাম না বিছানায়, তার মানে আগে থেকেই উঠে গেছে। আমিও বিছানা ছেড়ে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই নীরা বলল, নাস্তা রেডি করেছি, খেয়ে নিন। খাবার টেবিলে যেয়ে দেখি সেমাই আর মুড়ি দেওয়া আছে। আমি বুঝতে পারলাম নীরা এইসব ইচ্ছা করেই রেডি করেছে। ও আমার যা যা পছন্দ তা ইচ্ছা করেই করছে প্রতিদিন। প্রচন্ড রাগ উঠলো নীরার উপর। দাঁতে দাঁত চেপে খেতে বসলাম। আমার প্রিয় খাবার হওয়ার পরেও মনে হচ্ছিল যেন পেটে যাচ্ছে না। যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বাইরে এসে পড়লাম। বন্ধুদের সাথে রাগ করে কি থাকা যায়? আমিও পারলাম না। আর বন্ধুরা তো ওই দিন ঠিকই বলেছিল, বন্ধুরা তো অনেক কিছুই বলতে পারে, নতুন বিয়ের পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে, কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মাঝে আছি। ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম। অল্প সময়ের ভিতরে সব বন্ধুরা চলে আসলো। সবাইকে নিয়ে আড্ডা দিলাম। সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব, মজা করব, আর আমাকে পার্টি দিতে হবে। আমিও মন ভালো করার জন্য রাজি হয়ে গেলাম। সবাই মিলে ডিসিশন নিলাম গাজীপুরে কোনো রিসোর্টে যাব। তেমন ভাবা তেমন কাজ, মনকে ফুরফুরে করতে চলে গেলাম গাজীপুরে একটা রিসোর্টে। সারাদিন ঘোরাঘুরি মজা মাস্তি করলাম সবাই। বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। কলিং বেল দিতে নীরা এসে দরজা খুলে দিল। আমি সোজা রুমে ঢুকে গেলাম। নীরাও পিছু পিছু আসলো। এসে বলল, খাবেন না? আমি বললাম, খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। নীরা রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীরা শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, খেয়েছে? নীরা মাথা নাড়িয়ে বলল না। আমি আর কিছু বললাম না। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। অনেকক্ষণ চ্যাটিং এর পর দিয়াকে বললাম, চলো কাল কোথাও ঘুরতে যাই। দিয়া বলল, না সম্ভব না, কাল আমার পরীক্ষা আছে ভার্সিটিতে, অন্য কোনো একদিন যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু সময় সেটিং করে দিয়াকে বললাম, শুয়ে পড়ো, কাল পরীক্ষায় রাত জাগতে হবে না, বলে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। নীরা চা নাস্তা নিয়ে আসলো। আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আর নীরাকে বললাম, ফিরতে রাত হবে, খেয়ে নিও। নীরাও কিছু বললো না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। সবাই মিলে দুপুরের লাঞ্চের জন্য গুলশান একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি। এমন সময় দেখলাম দিয়াকে। দিয়া রিক্সা নিয়ে বনানীর দিকে যাচ্ছে, কিন্তু ওর বাসেরই তো বসুন্ধরায়। আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম। দিয়া ফোন ধরতে আমি জিজ্ঞাসা করলাম, বাসিটিতে গেছো? দিয়া বললো, হ্যাঁ, এই তো বাসিটির সামনে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। দিয়া এইভাবে আমাকে মিথ্যে বলতে পারলো? কিন্তু কেন এই মিথ্যা বলা? আমি কখনো ভাবতেও পারিনি দিয়ে এমনটা করতে পারে। আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। বন্ধুদের বললাম, তোরা লাঞ্চ কর, আমি একটু আসতেছি, বলে দিয়ার পিছু নিলাম। দিয়া রিক্সা দিয়ে থামলো বনানীর একটা মার্কেটের সামনে। আমি একটু দূরে আমার রিক্সাটাকে থামাতে বললাম। দিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হতে দিয়ে দৌড়ে তার বুকে ছুটে গেল। এমন দৃশ্য দেখবো আমি কখনো ভাবিনি। শুধু যদি বুকে গিয়ে ক্ষান্ত হতো তবুও মেনে নিতে পারতাম, কিন্তু প্রকাশ্যে দিয়ে ছেলেটাকে কিস করলো। এমন দৃশ্য দেখার পরে কোনো প্রেমিকার পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। চোখ দুটো যেন আমার বন্ধ হয়ে আসছিল। কি হচ্ছিল এসব আমার সাথে? কোনো কিছুই আমার সাথে হচ্ছিল না, সবই যেন আমার বিপরীত। দিয়ে এমনটা কি করে করতে পারলো? আমার মাথায় সেই সময় কোনো কিছুই কাজ করছিল না। ইচ্ছে করছিল যেন দিয়েকে প্রশ্ন করতে, কেন এমনটা করলো আমার সাথে, কিন্তু তা করতে পারলাম না। ওর প্রতি, নারীদের প্রতি প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়েছিল সে সময়। ওইখানে আর দাঁড়িয়ে না থেকে আমি সোজা বন্ধুদের কাছে চলে গেলাম। রাগে পুরো শরীর পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে দিয়ার গালটা চেপে ধরে প্রশ্ন করতে, এটাই কি তোর আধুনিকতা? কোনোভাবেই নিজেকে যেন আর আটকে রাখতে পারছিলাম না। না পারছিলাম পরিবারের মানুষগুলোর দেওয়া আঘাত নিতে, না দিয়ার দেওয়া আঘাতটা। সে রাতে বন্ধুদের সাথে প্রচন্ড ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে বাসায় ফিরি। কলিং বেলটা কয়েকবার চাপ দিতে নীরা দরজা খুলে দেয়। আমি সোজা চলে যাই রুমের ভিতরে। রুমে যে জামা কাপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়ি। মাথাটা কেমন জানি ঘুরছিল। নীরা আমার সাথে সাথে ঘরে ঢুকে নাক চেপে ধরে বলে, আপনি মদ খেয়ে এসেছেন? নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে।